হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসি 2024-এর যে ম্যাথসের পিওয়াইকিউ সিরিজ শুরু করেছিলাম তার আমরা সেট নম্বর 4 দেখব। যেই পরীক্ষাটা হয়েছিল 29 ডিসেম্বর 2020 শিফট নম্বর 2 হিসেবে। তো আজকে আমরা দেখব 30টা কোশ্চেনের সলিউশন। তো চলো প্রথম কোশ্চেন কী বলেছে দেখো না যাক। একজন দোকানদার 360 টাকায় একটি বস্তু বিক্রি করায় তার 10% ক্ষতি হয়, তাহলে 30% লাভ করার জন্য বস্তুটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত সেটা আমাদেরকে বলেছে। তো এখানে আমাদেরকে বলেছে 360 টাকায় বিক্রি করেছে, তার জন্য 10% ক্ষতি হয়েছে। তাহলে আমাদের বস্তুটির ক্রয় মূল্য যদি 100% হয়, সেইটার থেকে যদি আমাদের 10% ক্ষতি হয়, তাহলে সেটা বিক্রি করবো কততে? 90%-এ। সেই যে 90%-এর যে ভ্যালু সেইটা আমাদেরকে দেওয়া আছে 360 টাকা। এবার বলেছে এই বস্তুটাকে আমরা যদি 30% লাভে বিক্রি করি, তাহলে 30% লাভ মানে হচ্ছে 100-এর উপর 30 টাকা লাভ হবে, তাহলে সেইটা হচ্ছে আমাদের 130%-এ ভ্যালু কত হবে সেইটা বার করতে হবে। তাহলে এখান থেকে কী করবো আমরা দেখো, 360 ডিভাইডেড বাই 90 আর হচ্ছে মাল্টিপ্লাইড বাই 130, এই ভ্যালুটা বার করলে আমরা পেয়ে যাবো কত বিক্রয় মূল্য হবে। তাহলে 0 কাটলাম আর 9 দিয়ে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 36 পাই। তাহলে এখানে হচ্ছে 4 হচ্ছে 52, অর্থাৎ 520 টাকা পাবো আমরা বস্তুটির বিক্রয় মূল্য, যেটা আমাদের অপশন নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2 বলেছে আমাদেরকে একটা শ্রেণী দেওয়া আছে নাম্বারে, সেই নাম্বারের শ্রেণী থেকে আমাদেরকে মিডিয়ান বা হচ্ছে মধ্যমা খুঁজে বার করতে হবে। তো আমাদেরকে যে নাম্বারের শ্রেণীটা দেওয়া থাকবে সেটা প্রথমে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে লিখে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি 12, 15, 16, 36, 42, আর একটা ছিল সেইটা হচ্ছে আমাদের 26, 26। তাহলে এই যে আমরা n=6 পেলাম, মানে হচ্ছে আমাদের টোটাল টার্ম পেলাম 6। যখন আমাদের টোটাল টার্ম জোড় সংখ্যায় হবে তখন আমরা প্রথমে এবং শেষে যে নাম্বারগুলো থাকবে সেগুলো বাদ দেবো সমান সংখ্যক। যেমন এখানে দুটো বাদ দিলাম। তারপর মাঝে আমাদের কী কী আছে, মাঝে আছে আমাদের 16 + 26, তাদেরকে যোগ করবো এবং 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাই আমরা পাবো মিডিয়ানের ভ্যালু বা মধ্যমার ভ্যালু। তাহলে এখানে আমরা কত পাবো দেখো 2, আর এখানে হচ্ছে 4, তাহলে 2, তাহলে হচ্ছে 21 পাবো আমরা। এই যে শ্রেণীটা দেওয়া ছিল তার হচ্ছে মধ্যমা, যেটা আমাদের অপশন নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 3টি পাইপ এ, বি এবং সি যথাক্রমে 15 ঘন্টা, 12 ঘন্টা এবং 18 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি এ এবং সি উভয় পাইপ একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি পূরণ হতে কত ঘন্টা সময় লাগবে সেটা বার করতে বলেছে। তো এটা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক বা পাইপ সিস্টেমের হচ্ছে বেসিক কনসেপ্ট, যেখানে এ ট্যাঙ্কটি পূরণ করে 15 ঘন্টায়, বি পূরণ করে 12 ঘন্টায় এবং সি দেওয়া আছে পূরণ করে 18 ঘন্টায়। তাহলে টোটাল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেইটা বার করার জন্য আমাদেরকে 15, 12 এবং 18 লসও করতে হবে। তাহলে এখানে 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে পাবো 5, 4, 6, 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে 5, 2, 3। তাহলে এখানে দেখো 5, 2, 10, আর হচ্ছে 9, আর হচ্ছে 2 হচ্ছে 180, অর্থাৎ আমরা টোটাল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেইটা পেলাম 180 ইউনিট। তাহলে এ এর যে এফিসিয়েন্সি সেটা আমরা পাবো 12, বি এর এফিসিয়েন্সি পাবো 15 এবং সি এর এফিসিয়েন্সি পাবো 10। এগুলো হলো এ, বি এবং সি এর দক্ষতা। এবার বলেছে এ, বি আর এ এবং সিকে একসাথে কাজ করাতে হবে, তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূরণ হবে। তাহলে এ ইন্টু এ প্লাস সি ইন্টু এক্স আওয়ার্স ধরলাম = আমাদের টোটাল পূরণ করতে হবে 180 ইউনিট। তাহলে এখান থেকে আমরা এক্স লিখতে পারি 180 ডিভাইডেড বাই এ প্লাস সি। তার মানে এ প্লাস সি মানে এ আর সি এর এফিসিয়েন্সি যোগফল, যেটা আমাদেরকে দেওয়া আছে 12 আর হচ্ছে 10। তার মানে এখানে লিখতে পারি আমরা 22 লিখতে পারি। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটলে উপরে 90 আর নিচে হবে 11। তাহলে এটা আমরা 9, 11, 99 হয়, বেশি হয়ে যাবে। তার মানে এটা 8, 11, 88 আর উপরে 2 আর 11। তাহলে এত ঘন্টা আমাদের ট্যাঙ্কটি পূরণ করতে সময় লাগবে এ এবং সি এর, যেটা আমাদের এখানে অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক উত্তর। একটি মিশ্রণে বলেছে 1/5 অ্যাসিড, 2/5 অ্যালকোহল এবং বাকি অংশ জল আছে। যদি মিশ্রণের মোট পরিমাণ 20 লিটার হয় তাহলে মিশ্রণটিতে কত লিটার জল আছে সেটা বার করতে বলেছে। তো এখানে আমাদের টোটাল যে মিশ্রণটা আছে সেটা আছে 20 লিটার। সেই 20 লিটারের মধ্যে অ্যাসিড আছে আমাদের বলেছে 1/5, তারপরে বলেছে অ্যালকোহল বলেছে 2/5, আর আমাদের কিছু পরিমাণ জল আছে সেইটার পরিমাণটা আমাদেরকে বলেনি। এবার এখানে দেখো আমাদের টোটাল পরিমাণ যদি 1 অংশ হয় সেটা থেকে যদি আমরা 1/5 প্লাস 2/5 যদি মাইনাস করি তাহলে আমরা টোটাল জলের অনুপাতটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা জলের অনুপাতটা কত হবে 5 আর উপরে হবে 3/5, তার মানে হচ্ছে 2/5, এইটা পাবো টোটাল জলের পরিমাণ। তাহলে এখানে আমরা পেলাম 2/5। এবার এই যে আমাদেরকে তিনটে যে অ্যাসিড, অ্যালকোহল এবং ওয়াটার বা জলের যে পরিমাণ সেই পরিমাণটা আমাদেরকে দেওয়া আছে 20 লিটার। সেই 20 লিটারের মধ্যে 2/5 হচ্ছে আমাদের জল আছে। তাহলে টোটাল জল কত হবে, টোটাল জল 20 লিটারের মধ্যে 2/5, তার মানে এটা যদি কাটাকাটি করি তাহলে হবে 4 আর হচ্ছে 4, 2 হচ্ছে 8 লিটার হচ্ছে আমাদের টোটাল জলের পরিমাণ, যেটা আমাদের অপশন নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 10 লিটার একটি দ্রবণ থেকে 2 লিটার জল বাষ্পীভূত হয়।
অবশিষ্ট যে দ্রবণ থাকে সেখানে আমাদের 6% লবণ পাওয়া গেছে। তাহলে আসল দ্রবণে লবণের শতাংশ কত পরিমাণ ছিল? তো এখানে আমাদের 10 লিটার যে মিশ্রণটা ছিল সেখানে আমাদের কিছু পরিমাণ ওয়াটার আর কিছু পরিমাণ সল্ট ছিল। এবার বলেছে এখান থেকে 2 লিটার আমাদের জল বাষ্পীভূত হয়ে গেছে। এবার এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের প্রথমে যে 10 লিটারের মধ্যে যে আমাদের টোটাল মিশ্রণের মধ্যে যে পরিমাণ লবণ ছিল বাষ্পীভূত হওয়ার 2 লিটার বাষ্পীভূত হওয়ার পর আমাদের টোটাল মিশ্রণ যেটা 8 লিটার হয়েছে, সেই 8 লিটারের মধ্যেও আমাদের সেম একই পরিমাণে লবণ থাকবে, কেননা লবণ বাষ্পীভূত হবে না, বাষ্পীভূত হবে আমাদের জলটা। তাহলে এখানে আমাদের লিখতে পারি কি, আমাদের যদি ধরি যে টোটাল যে 10 লিটার প্রথমে মিশ্রণ ছিল তাতে যদি আমাদের x% লবণের পরিমাণ থাকে ইজ ইকুয়াল টু এইটা সমান হবে কার, এইটা এখন অবশিষ্ট যে মিশ্রণ 10 থেকে 2 মাইনাস করলে 8 লিটার, সেই 8 লিটারের মধ্যে 6% যে লবণের পরিমাণ সেই দুটো সমান হবে। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো কি এক্সের ভ্যালু। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, দুই দিক থেকে পার্সেন্টেজটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 8 গুণিত 6 ডিভাইডেড বাই 10, তার মানে উপরে হবে 6টা হচ্ছে 48 আর নিচে হচ্ছে 10, তার মানে আমরা লিখতে পারি 4.8 লিটার হচ্ছে এখন আমাদের, এটা হচ্ছে 4.8% হবে আমাদের অবশিষ্ট দ্রবণ। প্রথম যে দ্রবণটা ছিল 10 লিটার তাতে লবণের পরিমাণ, যেটা আমাদের অপশন নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6 দিয়েছে আমাদেরকে সিম্পলিফিকেশান থেকে। তো এখানে আমাদের প্রত্যেকটা যে ব্র্যাকেটেড পোর্শনগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করে সলিউশন করব এবং সেগুলোকে লাস্টে বলে একসাথে আমরা কম্পাইল করব। তো প্রথম যে ব্র্যাকেটের মধ্যে পার্টটা আছে অর্থাৎ 5.23, তার সাথে যোগ হবে আমাদের 4.77, যোগ করলে 0, এখানে 7 আর 2 9, আর এখানে হচ্ছে 0, আর এখানে 5 আর 4 হচ্ছে 9, এখানে হচ্ছে 10। তাহলে এই যে পুরো পার্টটা সেইটার ভ্যালু আমরা পেলাম কত, 10। তারপরে এই ব্র্যাকেটেড পোর্শনটার ভ্যালু দেখো, এই যে ব্র্যাকেটেড পোর্শন আছে সেটার ভ্যালু হবে, এখানে আমরা লিখতে পারি 3/5 মাইনাস 2/10, 2/10কে আমরা লিখতে পারি 1/5। তাহলে 3/5 মাইনাস 1/5 এইটা আমরা সরল করলে পাই 2/5, আর এখানে আমরা পাবো কত, এখানে পাবো 3। তাহলে দেখো আমাদের যে ইকুয়েশান সেটা ছিল 200 ডিভাইডেড বাই হচ্ছে 10 মাল্টিপ্লাইড বাই 2/5 আর তার সাথে ছিল +3। তাহলে এখানে আমরা যদি ভাগ করি তাহলে 200কে 10 দিয়ে ভাগ করলে পাবো, লিখতে পাবো 20 মাল্টিপ্লাইড বাই 2/5 +3। এটা যদি কাটাকাটি করি ফার্দার তাহলে এখানে পাবো 4, তার মানে 4 2 হচ্ছে 8 +3, তার মানে আমরা 11 পেয়ে যাবো এই অঙ্কটার সঠিক উত্তর, যেটা আমাদের অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7 দিয়েছে নাম্বার সিস্টেম থেকে, যেখানে বলেছে 250 থেকে 1000 পর্যন্ত কয়টি সংখ্যা 5, 6 এবং 7 দ্বারা ডিভিজিবল হবে বা 7 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমাদের প্রথমে বুঝতে হবে যে যে সংখ্যাগুলো আমাদেরকে বার করতে হবে সেই সংখ্যাগুলো টোটাল কটা আছে সেটা আমাদেরকে গুনতে হবে 250 থেকে 1000 পর্যন্ত, যে সংখ্যাগুলো 5, 6 এবং 7 দ্বারা বিভাজ্য হয়। তাহলে যে সংখ্যা 5, 6 এবং 7 দ্বারা বিভাজ্য হবে সেইটা আমাদের 5, 6 এবং 7-এর এলসিএম বা লসাগু দ্বারাও বিভাজ্য হতে হবে। তাহলে এখানে 3টে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তার মানে এখানে আমাদের লসাগুটা কত পাবো, 3 থেকে মাল্টিপ্লাই করবো। তাহলে 5 6 30, 7 3 7 হচ্ছে 21, তাহলে হচ্ছে 210 দ্বারা সেই সংখ্যাগুলি বিভাজ্য হবে। এবার আমরা প্রথমে দেখব যে 1 থেকে আমাদের টোটাল 1000 পর্যন্ত কটা সংখ্যা এমন আছে যে এটা হচ্ছে 210 দ্বারা ডিভিজিবল হয়। তারপরে আমরা দেখব 1 থেকে 250 পর্যন্ত কটা সংখ্যা আছে যেগুলো হচ্ছে 210 দ্বারা ডিভিজিবল হয়। তারপরে এই দুটোকে আমরা মাইনাস করে দিলে কত পাবো, এইটা পাবো হচ্ছে 250 থেকে 1000 পর্যন্ত। এইটা বোঝা গেছে যে আমাদের একটা নাম্বার সিরিজ আছে, ধরো এখানে 1, এখানে কোথাও আছে 250, এখানে কোথাও আছে 1000। তো আমরা প্রথমে বার করব 1 থেকে 1000 পর্যন্ত কটা সংখ্যা আমাদের 210 দ্বারা ডিভিজিবল হয়। তারপরে বার করব 1 থেকে 250 পর্যন্ত কটা সংখ্যা 210 দ্বারা ডিভিজিবল হয়। তারপরে এইটা যদি মাইনাস করে দিই তাহলে আমরা এই পোর্শনটা পাবো যেখান থেকে হচ্ছে আমাদের 250 থেকে 1000-এর মধ্যে কটা এমন সংখ্যা আছে যেটা 210 দ্বারা ডিভিজিবল হয় সেটা পেয়ে যাব। তো এইটা বার করার যে নিয়ম সেইটা হচ্ছে আমাদের 210 দিয়ে প্রথমে 1000কে ভাগ করব। তাহলে এটা জবার পূর্ণ সংখ্যায় ডিভিজিবল হবে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের টোটাল এমন সংখ্যা যেগুলো হচ্ছে 1 থেকে 1000-এর মধ্যে আছে যাদেরকে হচ্ছে 210 দ্বারা ডিভিজিবল হয়। তাহলে এটা যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে এখানে হবে আমাদের 840 হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা মাইনাস করি তাহলে এখানে পাবো 0, 6 আর এখানে পাবো আমরা 1। তাহলে 160 হচ্ছে আমাদের 210 থেকে ছোট, তার মানে আমরা বলতে পারি যে 1 থেকে 1000-এর মধ্যে আমাদের 4টে এমন সংখ্যা আছে যেটা হচ্ছে 210 দ্বারা ডিভিজিবল হয়। এবার একই রকমভাবে 210 দিয়ে আমরা 250কে ভাগ করব, তাহলে এটা একবারই যাবে, এটা হচ্ছে 0, 4, তাহলে এটা হচ্ছে একবারই যাবে, তার মানে আমরা 1 থেকে 250-এর মধ্যে একটা সংখ্যা পেলাম। তাহলে এই যে পোর্শনটা সেইটা আমরা কত পাবো, 4 - 1, তার মানে হচ্ছে 3। অর্থাৎ 250 থেকে 1000-এর মধ্যে এমন 3টে সংখ্যাই আছে যেগুলো হচ্ছে আমাদের 5, 6 এবং 7 দ্বারা ডিভিজিবল হয়, যেটা অপশন নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, একটি সংখ্যা 22.12% কমে 217 হয়, তাহলে সংখ্যাটি কত সেইটা আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে আমরা প্রথমে 22.12 যেটা দেওয়া আছে সেইটাকে আমরা ফ্র্যাকশান থেকে প্রপার ফ্র্যাকশান করব। তাহলে এখানে ইমপ্রপার ফ্র্যাকশান থেকে প্রপার ফ্র্যাকশান যদি করি তাহলে এটা পার্সেন্টেজ ছিল, তাহলে হচ্ছে 22 ×
44 আর একে হচ্ছে 45/2% আর পার্সেন্টেজটা ওঠানোর জন্য আমরা নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে কাটলে উপরে হয় 9, 5 দিয়ে কাটলে নিচে হয় 20। তাহলে উপরে আমরা পেলাম 9/40। তাহলে একটা সংখ্যা অরিজিনাল যদি আমাদের 4 ইউনিট হয় আর সেটা যদি 9 ইউনিট কমে, তাহলে আমরা সংখ্যাটা এখন কত পাবো? 22.12% কমে যাওয়া মানে এইটাই যে 9 ইউনিটের মধ্যে 4 ইউনিট কমেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি সংখ্যাটা এখন 40 ইউনিটের মধ্যে 31 ইউনিট হয়েছে। এই যে 31 ইউনিটের যে ভ্যালু সেইটা আমাদেরকে দেওয়া আছে 217। তাহলে আমাদের সংখ্যাটি বার করতে বলেছে, মানে হচ্ছে আমাদের 40-এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে 31-এর ভ্যালু যদি আমাদের 217 হয়, তাহলে একের ভ্যালু কত হবে? 217 ডিভাইডেড বাই 31। তাহলে 40-এর ভ্যালু হবে আমাদের মাল্টিপ্লাইড বাই 40। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 3 9 হচ্ছে 27, 3 7 হচ্ছে 21। তাহলে হচ্ছে এটা 7 দিয়ে ভাগ গেল আর 4 7 হচ্ছে 28। তার মানে 280 হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বার, যেটা অপশন নাম্বার 2-এ দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 9 দিয়েছে পরিমিতি থেকে, যেখানে বলেছে একটি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 6160 মিটার কিউব। যদি ট্যাঙ্কের ভূমির ব্যাস আমাদেরকে 28 মিটার হয়, তাহলে ট্যাঙ্কের গভীরতা বা হাইট কত হবে? তো এখানে লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কিত যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা প্রথমে রিভিশন দেবো। তাহলে এইটা আমাদের যদি ব্যাসার্ধ হয়, এইটা যদি হাইট হয়, তাহলে এর যে ফর্মুলা, সেই ফর্মুলা অর্থাৎ আয়তনের ফর্মুলা বা ভলিউমের ফর্মুলা হয় পাই আর স্কোয়ার এইচ। এর যে বক্রতলের যে ক্ষেত্রফল সেটা হয় 2 পাই আর এইচ। এটা হচ্ছে আমাদের কার্ভ সারফেস এরিয়া। আর আমাদের টোটাল সারফেস এরিয়া বা টিএসএ এইটা হয় 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের ট্যাঙ্কের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা মানে আমাদেরকে ভলিউম দেওয়া আছে। তার মানে এখানে আমাদেরকে দেওয়া আছে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 6160, এই ভ্যালুটা দেওয়া আছে। এবার এখানে যদি ভ্যালু বসাই, পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে আমাদেরকে ভূমির ব্যাস দেওয়া আছে 28। তাহলে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হবে 28/2, তার মানে এটা লিখতে পারি 14 মিটার। তাহলে এখানে আমরা আর স্কোয়ার মানে হচ্ছে 14 মাল্টিপ্লাইড বাই 14, আর এইচের ভ্যালুটা আমাদেরকে বার করতে বলেছে এইচ ইজ ইকুয়াল টু 6160। এবার এইটা আমাদেরকে কাটাকাটি করতে হবে। এবার দেখো যদি আমরা 22কে যদি 11 দিয়ে কাটি তাহলে পাই 2, আর এইটা 11 দিয়ে কাটলে 5 11 55, তারপরে 6 থাকে, 6 11 হচ্ছে 66 আর একটা হচ্ছে 0। তারপরে যদি এটাকে আবার ফার্দার 2 দিয়ে ডিভাইড করি তাহলে এটা হচ্ছে আমাদের 280। এবার 280কে যদি 14 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে আমরা কত পাবো? 7 দিয়ে যদি 14কে ডিভাইড করি তাহলে পাই 2, আর 14 দিয়ে আমরা 28 পাই। তাহলে 14 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে পাই 20, আর 2 দিয়ে যদি 20কে কাটি তাহলে পাই 10। তাহলে এই যে ইকুয়ালটা আমরা ফাইনালে পেলাম 10 মিটার, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের ট্যাঙ্কের যে উচ্চতা বা গভীরতা বা হাইট। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, এটাও দিয়েছে সিম্পলিফিকেশান থেকে। তো এখানে আমরা পরপর সংখ্যাগুলোকে সিম্পলিফাই করব কী করে দেখো। আমরা 72কে লিখতে পারি কত? 8 গুণিত 9। 18কে গুণ লিখতে পারি কত? 9 গুণিত 2 প্লাস এইটার পয়েন্টটা যদি তুলে দিই তাহলে উপরে হবে 4 আর নিচে হবে আমাদের দুটো শূন্য মানে 100, প্লাস এখানে আমরা কি লিখতে পারি 64 ডিভাইডেড বাই 100। তারপরে দেখো 9 আর 9 যদি দুটো যদি রুটের ভেতর থাকে তাহলে সেখান থেকে আমরা একটা 9 নিতে পারি। আর 8 আর 2 যদি মাল্টিপ্লাই করি তাহলে সেখান থেকে আমরা পাই 16। 16 থেকে 16 যদি বর্গমূল করি তাহলে লিখতে পারি 4 বাইরে। আর এখানে আমরা উপরে লিখব 2 আর নিচে লিখতে পারি কত? 10, প্লাস এখানে 64 বর্গমূল হয় 8 আর 100 বর্গমূল হয় 10। তাহলে এখানে লিখলাম 10। তাহলে এটা দেখো 4 9 হচ্ছে 36, প্লাস এইটা ভাগ করলে হবে 0.2, এইটা ভাগ করলে হবে 0.8। এইটা হচ্ছে আমাদের 36 আর 0.2 আর 0.8, এটা যদি অ্যাড করি তাহলে পাবো 1। তাহলে 36 + 1 তার মানে হচ্ছে আমাদের 37 হয়ে যাবে সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11, এটা দিয়েছে আমাদেরকে পরিমিতির দ্বিমাত্রিক ফিগার থেকে, যেখানে বলেছে একটা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে 300 সেমি স্কোয়ার এবং এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেমি। তাহলে আমাদেরকে আয়তক্ষেত্রে পরিধি বার করতে বলেছে। তো আয়তক্ষেত্র সম্পর্কিত যে কটা ফর্মুলা আছে সেগুলো আমরা প্রথমে রিভিশন দেবো। এটা যদি একটা আয়তক্ষেত্র হয় যার দৈর্ঘ্য যদি আমরা এ এবং প্রস্থ যদি বি ধরি, তাহলে এর যে পরিসীমা বা পেরিমিটার সেইটা হয় 2 × a + b। ক্ষেত্রফল বা এরিয়া হয় a × b অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আর এর যে কর্ণের দৈর্ঘ্য বা ডায়াগোনাল = হয় √a² + b²। আর এখানে কর্ণ যদি আমরা ছবিটা আঁকি তাহলে এইটা হয় আমাদের একটা কর্ণ। আয়তক্ষেত্রে দুটো কর্ণ থাকে, এই দুটো যে আমাদের ক্রস বর্ডার দুটো অপোজিট যে কর্নারকে কানেক্ট করছে সেইটা হতে আমাদের কর্ণ। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য হয় √a² + b²। তো এখানে প্রথমে আমাদের কী কী দেওয়া আছে? দেওয়া আছে আমাদেরকে ক্ষেত্রফল মানে হচ্ছে a × b, এইটা দেওয়া আছে আমাদেরকে 300 দেওয়া আছে। আর কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে √a² + b² = এইটা দেওয়া আছে আমাদেরকে 25 সেন্টিমিটার। তাহলে এইটাতে দেখো উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে এখানে রুট আর বর্গ কেটে যায়, তাহলে লিখতে পারি a² + b² = 25-এর বর্গ আমরা লিখতে পারি 625।
এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি আমরা ফর্মুলাটাকে এরমভাবে লিখি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 625। এবার দেখো এ বি এর যে ভ্যালু সেইটা যদি আমরা এখানে বসাই তাহলে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি মানে হচ্ছে 300, ইজ ইকুয়াল টু 625। তাহলে এইটা তো আমাদের হবে, এখানে যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি 3 2 হচ্ছে 600, আর 600টা যদি এদিকে অ্যাড করি তাহলে আমরা পাবো কত, 625 পাবো। 625 আর 600 যদি অ্যাড করি তাহলে এখানে লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1225। আর 1225 মানে হচ্ছে আমরা এইটা হচ্ছে আমাদের 35-এর স্কোয়ার হয় 1225। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাবো 35 বা 35 সেমি। আর এখানে আমাদেরকে বলেছিল যে কি, আয়তক্ষেত্রের পরিধি বা পরিসীমা বার করতে। পরিধি বা পরিসীমার যে ফর্মুলা সেইটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্যযোগ প্রস্থের যে ফর্মুলা মান সেটা পেয়েছি 35, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে পেরিমিটার এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা পাবো কত, 2 ইন্টু 35, তার মানে এটা পেয়ে যাবো আমরা 70 সেমি। এটা পেয়ে যাবো আমরা পরিধি, যেটা অপশন নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12 আমাদেরকে অ্যালজেব্রা থেকে দিয়েছে। তো এই ধরনের যে অঙ্কগুলো সেগুলো খুব বেসিক হয়, এখানে আমাদের শুধুমাত্র বীজগণিতের সিম্পল বেসিক ফর্মুলাগুলো মনে রাখতে হয়। যেমন আমাদেরকে প্রথমে যে ইকুয়েশন সেইটা দেওয়া আছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 12, আর এখানে আমাদেরকে দেওয়া আছে এক্সের স্কোয়ার মাইনাস 1/x-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 50। এবার আমরা দেখবো যে আমাদেরকে বার করতে কী দিয়েছে, বার করতে দিয়েছে x⁴ মাইনাস 1/x⁴। তাহলে x⁴কে যদি আমরা লিখি তাহলে এক্সের স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, আর এখানে আমাদের একই জিনিস এক্সের স্কোয়ার তার স্কোয়ার। আবার আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেটা হয় এ প্লাস বি, তার সাথে মাল্টিপ্লাই হয় এ মাইনাস বি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো এ স্কোয়ার মানে হচ্ছে এক্সের স্কোয়ার আর বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের 1/x-এর স্কোয়ার। তাহলে এইটাকে লিখবো এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এক্সের স্কোয়ার মাইনাস 1/x-এর স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী লিখলাম। তাহলে x⁴ মাইনাস 1/x⁴ এর যে ভ্যালুটা সেইটা হচ্ছে আমাদের এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার, আর তার সাথে মাল্টিপ্লাই আকার আছে এক্সের স্কোয়ার মাইনাস 1/x-এর স্কোয়ার। এই দুটো ভ্যালু বার করে যদি আমরা মাল্টিপ্লাই করতে পারি তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো। এবার কোয়েশ্চেনে লক্ষ্য করো যে আমাদের এক্সের স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার মাইনাস 1/x-এর স্কোয়ার যে ভ্যালুটা সেইটা আমাদের কাছে আছে 50। এবার এখান থেকে আমাদের শুধুমাত্র প্লাস এক্সের স্কোয়ারটা ভ্যালুটা বার করতে হবে। তাহলে এইটা দুদিকে যদি আমরা বর্গ করে দিই তাহলে কী পাবো, দেখো এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি। তাহলে এ বি যদি করি তাহলে এটা যদি এ এটা যদি বি হয় তাহলে এক্স আর এক্স যদি কেটে যায় তাহলে এখানে আমরা কত পাই, আর 12 স্কোয়ার করলে পাই 144। তাহলে এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু আমরা পেলাম 144। তাহলে এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 দিকে গিয়ে মাইনাস হবে, তাহলে এখানে আমরা 142। তাহলে এইটা আমরা একটা পেলাম আর এইটা আমরা একটা পেলাম। এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার ভ্যালু পেয়েছি আমরা 142 মাল্টিপ্লাইড বাই এইটার ভ্যালু আমাদেরকে দেওয়া ছিল কোশ্চেন হচ্ছে 50। তাহলে এবার মাল্টিপ্লাই করো, 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 5 দিয়ে 10 শূন্য, হাতে থাকে 1, 5 4 হচ্ছে 20, আর হাতে থাকে হচ্ছে 21, 21 1 হাতে থাকে 2, 5 1 5 আর 2 হচ্ছে 7। তাহলে এখানে 710 আর এইটা 100 একটা শূন্য, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত, 7100 হয়ে যাবে আমাদের ভ্যালুটার মান, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 4-এ দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 13 দিয়েছে সিম্পলিফিকেশন থেকে, বলেছে 1.44 এর 1/0.24 এর ভ্যালু কত হবে। অর্থাৎ এটা খুব সহজ অঙ্ক। এখানে শুধুমাত্র বলেছে যে আমাদেরকে বলেছে 1.44 তার সাথে মাল্টিপ্লাই করতে হবে কত, 1/0.24 এই ভ্যালুটা বার করতে বলেছে। তো উপরে দেখো দুটো শূন্য, দুটো সংখ্যার আগে দশমিক, নিচেও দুটো সংখ্যার আগে দশমিক কেটে গেল। তারপরে এটা যদি কাটাকাটি করি 24কে যদি আমরা ডাইরেক্ট 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমাদের অ্যান্সারটা মিলে যায়। তাহলে এখানে আমাদের হচ্ছে 6 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার 2-তে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 14 দিয়েছে ত্রিকোণমিতি থেকে। তো এখানে আমাদের সম্পূরক কোণ এবং পূরক কোণের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো। যেমন যদি আমরা সাইন 90 মাইনাস থিটা করি সেখান থেকে আমরা কী পাই, কস থিটা। আবার যদি আমরা এরকম করি যে কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি সাইন থিটা। তো এই যে ফর্মুলাটা সেইটা আমরা কাজে লাগাবো। আবার আমরা লিখতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। আবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হয় সেক থিটা। তো এই দুটো যে ফর্মুলা সেই ফর্মুলাটা আমাদের এখানে কাজে লাগবে। তো এইখানে দেখো উপরে যেটা আছে, উপরে আছে সাইন 27 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই কস 63 ডিগ্রি, আর নিচে আছে কস স্কোয়ার 27। তাহলে উপরে যদি আমরা সাইন স্কোয়ার 27 করি আর নিচে কস স্কোয়ার 27 আসে, তাহলে এখান থেকে আমরা ট্যান স্কোয়ার 27 আনতে পারবো। তাহলে এখানে আমরা কী লিখবো, দেখো প্রথমে সাইন 27 আর কস 63কে আমরা লিখতে পারি কত, কস 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। 63কে আমরা লিখতে পারি 90 মাইনাস 27, আর এখানে আছে আমাদের কস স্কোয়ার 27 ডিগ্রি আগে থেকেই ছিল। এই সেকেন্ড যে পোর্শনটা আছে সেই সেকেন্ড পোর্শন থেকে আমরা কি লিখতে পারি, দেখো
এখানে আমরা সেক 27 ডিগ্রিকে যদি রাখি আর এখানে আমরা ট্রান্সফার করব কোসেক 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রিকে, আর ট্যান 45-এর ভ্যালু আমরা জানি 1, তাহলে এখানে আছে 1 এর স্কোয়ার। তাহলে উপরে আমরা কি লিখতে পারি, কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে এটা হবে আমাদের সাইন 27 ডিগ্রি, আর উপরে দুটো সাইন 27, তার মানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 27 ডিগ্রি, আর নিচে ছিল আমাদের কস স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস এইটা হচ্ছে কোসেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা, তার মানে এখানে আমরা লিখতে পারি সেক 27। তাহলে উপরে যদি দুটো সেক স্কোয়ার সেক 27 হয় তাহলে এখানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার 27 ডিগ্রি, আর নিচে তো 1 ছিল সেটা আমাদের 1 দিয়ে ডিভাইড করলে সেক স্কোয়ার 27 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো সাইন স্কোয়ার কোনো জিনিস যখন কোনো একটা ভ্যালু সাইন থিটা বাই কস থিটা থাকবে সেইটার ভ্যালু আমাদের হবে ট্যান থিটা। এখানে দুটোর মাথায় স্কোয়ার আছে তার জন্য এটা আমাদের হয়ে যাবে ট্যান থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 27 ডিগ্রি। আবার একটা আইডেন্টিটি আমরা জানি সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর আরেকটা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে তিনটে আইডেন্টিটি জানি সেখান থেকে আমরা প্রথম আইডেন্টিটিটা লাগাবো, অর্থাৎ এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা আছে, তাহলে এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এটাকে লিখতে পারি সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 27 ডিগ্রি। তাহলে এইটা আমরা ভেতরে পাবো 1 আর মাইনাস একটা মাইনাস, তার জন্য এটা আমাদের -1টা হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আমাদের অপশন নাম্বার 4-এ দেওয়া আছে। এটা শুধুমাত্র আমাদের ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো আছে সেগুলো একটু মাথায় রেখে করতে হবে। কোশ্চেন নাম্বার 15 আমাদেরকে দিয়েছে জ্যামিতি থেকে, যেখানে বলেছে 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তে এক্স ওয়াই এবং পি কিউ হচ্ছে সমান্তরাল জ্যা, যথাক্রমে 12 সেমি এবং 10 সেমি দৈর্ঘ্যের। তাহলে দুটি জ্যায়ের মধ্যে জ্যা কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত, তাহলে জ্যাগুলির মধ্যে যে ডিস্ট্যান্স সেইটা কত হবে। তো এখানে প্রথমে আমরা ছবিটা এঁকে সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো এখানে আমাদের ছবিটা যদি একটা বৃত্তে রাখি, এইটা একটা আমরা বৃত্ত আঁকলাম, তাই বৃত্তের যে ব্যাসার্ধ সেইটা আমাদেরকে দেওয়া আছে 10। এবার বলেছে এক্স ওয়াই, তার মানে এইটা যদি আমরা বৃত্তের কেন্দ্র ধরি তাহলে এক্স ওয়াই হচ্ছে এখানে একটা জ্যা দেওয়া আছে, আর পি কিউ এইটা যদি একটা জ্যা ধরি তাহলে সেইটা দেওয়া আছে। তাহলে বলেছে এইটা এক্স ওয়াইয়ের যে ডিস্ট্যান্স সেইটা আমাদেরকে 12 দেওয়া আছে, আর পি কিউয়ের যে ডিস্ট্যান্স সেইটা দেওয়া আছে আমাদেরকে 16। এবার বলেছে এদের মধ্যে কেন্দ্রের মধ্যে যে ডিস্ট্যান্স, অর্থাৎ এখান থেকে হচ্ছে এটা যদি আমরা ও ধরি আর এখান থেকে এর উপরে যে দাগটা টানলাম সেইটা আমাদেরকে বার করতে বলেছে, যেখানে বলেছে তাদের যে বৃত্তের যে ব্যাসার্ধ সেইটা দেওয়া আছে 10, তার মানে এইখান থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যেটা সেইটা হচ্ছে 10, এইটাও ব্যাসার্ধ, আর এখান থেকে আমরা টানতে পারি এই দাগটা সেইটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, দুটো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে প্রথমে যদি এই ট্রায়াঙ্গেলটাকে যদি কনসিডার করি তাহলে এই লাল যে ট্রায়াঙ্গেলটা আমি আঁকলাম সেই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করলে এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, সেটাকে যদি এটা যদি এ আর এখানে যদি বি নাম দিই তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পেলাম এটা হচ্ছে ও ওয়াই এবং এ, সেটার আমরা মাপগুলো কী পেলাম, আর এক্স ওয়াই যেটা ছিল সেইটার উপর যখন আমরা কেন্দ্র থেকে একটা দাগ টানবো সেটা তাকে এক্স ওয়াইকে দুটো ভাগে ভাগ করবে, দুটো ভাগে ভাগ করা মানে এক্স ওয়াই যদি 12 লেন্থ হয় তাহলে এটা হবে 6, এইটা হবে 6, তাহলে এ থেকে ওয়াই পর্যন্ত যে লেন্থটা সেইটা পেলাম 6, আর ও থেকে ওয়াই পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা পেলাম 10, আর এখানে আমাদের এই যে লেন্থ সেইটা বার করতে হবে। তাহলে এই লেন্থটা যদি আমরা এখান থেকে এ থেকে এম ও পর্যন্ত যদি এম ধরি আর এইটা যদি আমরা এন ধরি তাহলে এই এম আর এনের যে যোগফল সেইটা আমাদেরকে বার করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো 10-এর স্কোয়ার মাইনাস ইজ ইকুয়াল টু 6-এর স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের পিথাগোরাসের থিওরেম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 6-এর স্কোয়ার মানে হচ্ছে 36, তার মানে এটা আমরা পাবো কত 64। তাহলে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 64 হয় তাহলে এম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত 8 সেন্টিমিটার, এইটা পেলাম আমরা এম এর ভ্যালু। এবার একই রকমভাবে আমাদেরকে বার করতে হবে কিসের, এন এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এন মানে আমরা এই যে ট্রায়াঙ্গেলটা কালো দাগ টানছি সেই ট্রায়াঙ্গেলটা যদি কনসিডার করি তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, যেখানে আমাদের এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে আমাদের কিউ, আর এইটা হচ্ছে আমাদের এন, যে লেন্থটা আমাদের বার করতে হবে। তাহলে পি কিউকে সমান একইভাবে অর্ধেকভাবে ভাগ করবে, তাহলে পি কিউ এর লেন্থ যদি 16 হয় তাহলে এটা আমাদের হবে 8 আর এইটা হবে 8, তাহলে বি কিউ এর লেন্থ পেলাম 8, এন এর লেন্থ আমাকে বার করতে হবে, আর ও থেকে কিউ যেটা আছে সেটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ যেটা দেওয়া আছে 10। তাহলে এখানেও যদি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা লাগাই তাহলে লিখতে পারি এন স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার, তার মানে এন স্কোয়ারে আমরা লিখতে পারি 100 স্কোয়ার মাইনাস 8-এর স্কোয়ারটা ওদিকে যাবে, তার মানে পাবো 64, এইটা আমরা লিখতে পারি 36, তাহলে এন স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাবো 36, তাহলে এন ইজ ইকুয়াল টু আমরা পাবো 6 সেন্টিমিটার। তাহলে বলেছে
জ্যাগুলির মধ্যে দূরত্ব মানে এক্স ওয়াই আর পি কিউর মধ্যে দূরত্ব, সেইটা আমাদের হবে এম প্লাস এন। তাহলে এম প্লাস এন মানে হচ্ছে এম মানে আমাদের পেয়েছি 8 আর এন মানে পেয়েছি 6, তাহলে 8 আর 6 মানে হচ্ছে 14 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 16 দিয়েছে আমাদেরকে লসাগু গসাগুর চ্যাপ্টার থেকে, যেখানে বলেছে দুটি সংখ্যার লসাগু বা এলসিএম আমাদেরকে দেওয়া আছে 156 এবং তাদের গসাগু দেওয়া আছে 26। যদি সংখ্যাগুলির মধ্যে পার্থক্য 26 বা 26 হয় তাহলে সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে বলেছে। তো এখানে আমাদের যখন দুটি সংখ্যার গসাগু দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের একটি সংখ্যা 26A এবং অপর সংখ্যা আমরা 26B এটা কনসিডার করতে পারি। তাহলে এটা আমরা দুটো হচ্ছে সংখ্যা ধরলাম। তো তাদের মধ্যে কী কী রিলেশন দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের 26A প্লাস 26 পার্থক্য বলেছে তাহলে মাইনাস 26B ইজ ইকুয়াল টু এটা 26 দেওয়া আছে। তাহলে এখান থেকে বাদিক থেকে যদি 26 কমন নিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, এটা আমাকে দেওয়া আছে। আর বলেছে লসাগু বলেছে 156, তাহলে এখান থেকে যদি লসাগু বার করি তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে 26AB ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 156। তাহলে AB ইজ ইকুয়াল টু কত হবে 156 ডিভাইডেড বাই 26, তারপরে এটা 6 দিয়ে কাটবে, তাহলে 6 হয়ে যাবে আমাদের A এবং B এর গুণফলটা। তাহলে AB ইজ ইকুয়াল টু হচ্ছে 6 আর A মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে এমন দুটি সংখ্যা কল্পনা করো যাদের বিয়োগফলটা আমাদের 1 হবে এবং গুণফলটা 6 হবে। তাহলে খুব সহজে আমরা কল্পনা করতে পারবো যে A ইজ ইকুয়াল টু যদি আমরা 3 আর B ইজ ইকুয়াল টু যদি 2 ধরি তাহলে তাদের গুণফল 6 হয় আর তাদের যে ডিফারেন্সটা সেইটা হচ্ছে আমাদের 1 হয়। তাহলে আমরা সংখ্যা দুটি কী পেয়ে যাবো, এবার সংখ্যাগুলির যোগফল মানে আমাদেরকে কী বার করতে হবে, এখানে A এবং B এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে সংখ্যাগুলির যে যোগফল সেইটা আমরা কী পাবো 26A প্লাস 26B, এইটা হচ্ছে আমাদের সংখ্যাগুলির যোগফল। তাহলে এখানে 26 মাল্টিপ্লাইড বাই A মানে আমরা 3 ধরতে পারি বা 2 ধরতে পারি, আর B মানে আমরা 3 বা 2 যে কোনো একটা ধরতে পারি। তাহলে A এর ভ্যালু যখন আমরা 3 ধরবো B এর ভ্যালু 2, আর A এর ভ্যালু যখন 2 ধরবো B এর ভ্যালু হচ্ছে 3 ধরবো। তাহলে এর ভ্যালু যদি আমরা 3 বসাই তাহলে এখানে 3 প্লাস 26 মাল্টিপ্লাইড বাই 2। তাহলে দেখো 26 যদি কমন নিই তাহলে এখানে 3 প্লাস 2 তার মানে হবে 26 মাল্টিপ্লাইড বাই 5। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে হবে আমাদের 5 2 হচ্ছে 10 আর 5 30, তার মানে হচ্ছে 130 হয়ে যাবে আমাদের সংখ্যা দুটির যোগফল, যেটা আমাদের অপশন নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17, তিনটি সংখ্যার গুণফল আমাদেরকে দেওয়া আছে 10,290 এবং সংখ্যাগুলির অনুপাত দেওয়া আছে 3:5:2। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? তাহলে এখানে আমাদের সংখ্যাগুলোর যে অনুপাত সেখান থেকে যদি আমরা কনসিডার করি একটা সংখ্যা 3x, সেকেন্ড সংখ্যা 5x এবং থার্ড সংখ্যা যদি আমরা 2x হিসেবে ধরি তাহলে তাদের গুণফলটা দেওয়া আছে কি দেখো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x মাল্টিপ্লাইড বাই 5x মাল্টিপ্লাইড বাই 2x ইজ ইকুয়াল টু 10,290। তাহলে এখান থেকে আমরা x কিউব ইজ ইকুয়াল টু লিখতে পারি 10,290 মাল্টিপ্লাই ডিভাইডেড বাই 3 মাল্টিপ্লাইড বাই 5 আর 2 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে হবে 10। তাহলে এখানে 0 আর 0 যদি কাটি তাহলে 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 3 3 হচ্ছে 9, 1 থাকে তাহলে 3 4 হচ্ছে 12 আর 3 3 হচ্ছে 9। তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু আমরা পেলাম 343। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউব রুট অফ 343, যেটার মানে হয় এটা হয় 7। তাহলে এক্স ইজ ইকুয়াল টু পেলাম আমরা 7। এবার এখানে বলেছে সবচেয়ে বড় সংখ্যা, তাহলে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 5x। তাহলে 5 মাল্টিপ্লাইড বাই 7 এইটা আমাদের হয়ে যাবে 35, এইটা হয়ে যাবে আমাদের সবথেকে বড় সংখ্যা, যেটা অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, একজন টেনিস খেলোয়াড় তার কেরিয়ারে 5টি ম্যাচ জিতেছেন, 12টি ম্যাচে হেরেছেন এবং 3টি ম্যাচে ড্র হয়েছেন। তাহলে কেরিয়ারে তিনি যে ম্যাচটি হেরেছেন বা যতগুলি ম্যাচ হেরেছেন তার ভগ্নাংশ কত হবে? তাহলে এখানে আমরা যদি লিখি যে তার টোটাল ম্যাচ কত হবে, টোটাল বলেছে 5টি জিতেছেন, তাহলে 5 প্লাস 12টি হেরেছেন প্লাস 3টি ড্র হয়েছেন, তার মানে এখানে 17 প্লাস 3 মানে হচ্ছে টোটাল 20টি ম্যাচ খেলেছেন, তার মধ্যে সে হেরেছেন হচ্ছে 12টি ম্যাচ। তাহলে ফ্র্যাকশন কত হবে? ফ্র্যাকশন হচ্ছে কতটা হেরেছেন, তাহলে 12 ডিভাইডেড বাই টোটাল ম্যাচ তাহলে হচ্ছে 20, তারপরে 4 দিয়ে যদি কাটি তাহলে 3 আর 4 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে 3/5 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 19 ত্রিকোণমিতি থেকে দিয়েছে, যেখানে আমাদের শুধুমাত্র ত্রিকোণমিতির যে ফর্মুলার যে ত্রিকোণমিতির যে বিভিন্ন মানগুলো হয় সেগুলো পুট করলে আমরা একটা ভ্যালুতে পেয়ে যাবো, সেইটা আমাদের সরাসরি অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে আমাদের টার্মটা দেওয়া আছে 4 মাল্টিপ্লাইড বাই সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30 মানে হয় হাফ আর তার স্কোয়ার প্লাস 3 কট স্কোয়ার 60 ডিগ্রি, কট 60 tan 60 মানে হয় √3 আর কট 60 মানে হচ্ছে তার উঠলো 1/√3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু tan 45 মানে হচ্ছে 1 তাহলে হচ্ছে স্কোয়ার। তাহলে এটা যদি আমরা করি তাহলে 4 মাল্টিপ্লাইড বাই 1/2 এর স্কোয়ার করলে হয় 1/4 প্লাস
3 মাল্টিপ্লাইড বাই √3 স্কোয়ার করলে হয় 3, আর এখানে হচ্ছে 2। তাহলে এখানে 4 4 কাটলো, 3 3 কাটলো, তাহলে এখানে 1 + 1 - 2, তাহলে এখানে আমাদের হয়ে গেল কত, 0 হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, যেটা অপশান নাম্বার 3-তে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 20, এটা দিয়েছে টাইম অ্যান্ড স্পিড থেকে, যেখানে বলেছে 60 কিলোমিটার/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 1.5 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে একটি খুঁটি অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তো এখানে আমাদের ট্রেনের যে অঙ্কগুলো থাকে সেগুলো থেকে আমরা জানি যে কোনো ট্রেন যদি খুঁটিকে অতিক্রম করে তাহলে সেটা তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। তাহলে এখানে আমাদেরকে বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে আমাদের প্রথমে যে স্পিডটা দেওয়া আছে সেইটা কত দেওয়া আছে, সেটাকে আমরা প্রথমে যদি মিটার/সেকেন্ডে করতে চাই তাহলে 60 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। 60 কিলোমিটার/আওয়ারকে যদি আমরা মিটার/সেকেন্ড করতে চাই তাহলে এটাকে আমরা কাটাকাটি করি কত দিয়ে, 5-এর 18 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা আমরা পেলাম মিটার/সেকেন্ডে, এটা তার স্পিড পেলাম। এবার এখানে আমাদের টাইমটা সেকেন্ডে বার করতে হবে, তাহলে টাইম যদি আমাদের 1.5 মিনিট হয় তাহলে এখানে 1.5 মাল্টিপ্লাইড বাই 60 মিনিট, তাহলে হচ্ছে এখানে 60 + 30, তার মানে এখানে পেয়ে যাবো আমরা 90 সেকেন্ড হচ্ছে সময়। তাহলে এখানে আমরা স্পিডকে যদি টাইম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা টোটাল ট্রেনের লেন্থ পেয়ে যাবো, তাহলে লেন্থ আমরা পাবো কত, এটা হচ্ছে তার স্পিড, তার মানে 60 মাল্টিপ্লাইড বাই 5/18, আর এটা হচ্ছে তার টাইম, তার মানে এটা হচ্ছে 90। তাহলে 5 দিয়ে যদি আমরা 18কে মাল্টিপ্লাই করি তাহলে পাই 90, তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে 500 হচ্ছে 30, 300, আর হচ্ছে তার সাথে যদি 5 মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পেয়ে যাবো কত, 1500 মিটার হচ্ছে আমাদের ট্রেনটির দৈর্ঘ্য, যেটা অপশান নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21 বলেছে সর্বনিম্ন সংখ্যা যেটিকে 144, 108 এবং 72 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 3 থাকে, অর্থাৎ আমাদের এমন একটা সংখ্যা বার করতে হবে যেটাকে 144, 108 এবং 72 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমরা 3 অবশিষ্ট হিসেবে পাবো। তো এই ধরনের যে সংখ্যাগুলো সেগুলো বার করার জন্য আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকে তাদের এলসিএম বার করবো, অর্থাৎ 144, 108 আর 72-এর এলসিএম বার করে তার সাথে আমরা 3 অ্যাড করে দেবো। তার মানে এলসিএম বার করা মানে হচ্ছে এখানে আমাদের যে এলসিএমটা পাবো সেইটা এমন একটা সর্বনিম্ন সংখ্যা হবে যেটাকে এই 3টে সংখ্যা দ্বারা ভাগ যায়। এবার তার সাথে যদি আমরা 3 অ্যাড করে দিই তাহলে এই তিনটা আমরা প্রত্যেকবার অবশিষ্ট হিসেবে পাবো। তাহলে এখানে আমাদের প্রথমে এলসিএমটা বার করি, তাহলে এলসিএম যদি বার করি তাহলে 144, 108, 72, তাহলে সব থেকে ছোটো মৌলিক সংখ্যা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে আমরা পাবো 72, এখানে পাবো 54, আর এখানে পাবো 36। আবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাবো আমরা 36, 27, 18, 2 দিয়ে 18, 27 ভাগ যায় না, 9, 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে 6, 9, 3, আবার যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে এখানে আমরা পাবো 2, 3, আর এখানে পাবো 1। তাহলে এখানে আমাদের এলসিএমটা কত হবে, এলসিএম হবে 3টে 2 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাই 8, আর এখানে দেখো 8 মাল্টিপ্লাইড বাই এখানে হচ্ছে 9 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 3 2 হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 8 9 হচ্ছে 72 মাল্টিপ্লাইড বাই 6, তাহলে এখানে হচ্ছে 6, আর এখানে পাবো আমরা কত, 6 2 হচ্ছে 12, 2 হাত থেকে 1, আর 6 7 42 হচ্ছে 43, তার মানে হচ্ছে 432 আমরা পেলাম তাদের এলসিএম। আর যেহেতু অবশিষ্ট 3 থাকবে বলেছে তাহলে আমাদের যে আনসার সেটা হবে 432 + 3, তার মানে হচ্ছে 435। তো এই সংখ্যাটাকে আমাদের যদি 3টে সংখ্যা দিয়ে আলাদা আলাদাভাবে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের 3 অবশিষ্ট থাকবে, যেহেতু তাদের এলসিএম যেটাকে 3টে সংখ্যা দিয়ে ভাগ যায় তার সাথে আমরা 3 অ্যাড করে দিয়েছি এক্সট্রা, তাহলে এখানে আমাদের অপশান নাম্বার 1 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 22 আমাদেরকে মিক্সচার অ্যালিগেশন থেকে দিয়েছে, বলেছে একটি মিশ্রণে 3:2 অনুপাতে অ্যাসিড এবং অ্যালকোহল আছে। তাহলে এখানে আমাদেরকে প্রথমে অ্যাসিড আর অ্যালকোহলের যে রেশিও সেটা দেওয়া আছে 3:2। এবার বলেছে মিশ্রণে 10 লিটার অ্যালকোহল যোগ করা হলো, মনে রাখবে এখানে শুধুমাত্র অ্যালকোহল যোগ করতে বলেছে। এবার তাহলে সেক্ষেত্রে অ্যাসিড এবং অ্যালকোহলের যে অনুপাত সেটা হচ্ছে 3:5 হয়েছে, এইটা হচ্ছে আমাদের নতুন অনুপাত। এবার বলেছে তাহলে মিশ্রণে আসল মিশ্রণ অর্থাৎ প্রথমে যে মিশ্রণ 3:2 ছিল সেখানে আমাদের অ্যাসিডের পরিমাণ কত। তো এখানে আমাদেরকে দেখো প্রথমে আমাদেরকে মিশ্রণটা বলেছিল অ্যাসিড এবং অ্যালকোহলের একটা মিশ্রণ, যেখানে আমাদের 10 লিটার অ্যালকোহল মেশানো হয়েছে, তার মানে অ্যালকোহলের যে পরিমাণ সেইটা 3:2 থেকে 5 হয়েছে। তাহলে এখানে আমাদের টোটাল অ্যাড হয়েছে কত, 3 ইউনিট অ্যাড হয়েছে, কিন্তু এখানে অ্যাসিডের যে পরিমাণ সেইটা কোনো চেঞ্জ হয়নি। যদি একটা চেঞ্জ হতো তাহলে সেইটা আমাদের আলাদা একটা অঙ্ক হতো, সেইটা আমাদের চেঞ্জ করে ইকুয়েশনটাকে দুটোতে অ্যাসিডের ভ্যালুটাকে সমান করতে হতো, কিন্তু এখানে যেহেতু আমাদের অ্যাসিডের ভ্যালুটা সমান আছে তার জন্য শুধুমাত্র আমরা অ্যালকোহলের যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটা নিয়ে কাজ করব। তাহলে এখানে আমাদের 3 ইউনিট যে চেঞ্জ হয়েছে অনুপাতে, সেই অনুপাতে চেঞ্জটা আমাদেরকে দেওয়া আছে অঙ্কে 10 লিটার, তাহলে 3 ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 10 লিটার। আবার বলেছে আসল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ, আসল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত, 3 ইউনিটই ছিল, আর এখানে আমরা 3 ইউনিটের ভ্যালু 10 লিটারে পেয়েছি। তাহলে 3-এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখানে আগে অ্যাসিডের পরিমাণ অর্থাৎ আসল অ্যাসিডের পরিমাণ হবে আমাদের এখানে 10 লিটারই হয়ে যাবে, তাহলে এখানে আমাদের অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর।
কোশ্চেন নাম্বার 23 দিয়েছে সিম্পলিফিকেশন থেকে। তো এখানে আমাদের পার্ট বাই পার্ট সিম্পলিফাই করবো। এটাকাটা আমাকে দেওয়া আছে 11/5 মাইনাস এখানে দেখো 2/3 অফ মানে হচ্ছে মাল্টিপ্লাই 3/5 মাইনাস 1/5 প্লাস এখানে আমাকে দেওয়া আছে 6/5। এইটাকে ডিভিশনটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে হবে 5/4। তাহলে 5 যদি কাটি এটা 2 দিয়ে কাটলে যদি 2 হয় তাহলে 2 দিয়ে কাটলে উপরে হবে 3। এখানে দেখো 3 আর 3 যদি কাটি তাহলে এখানে আমরা লিখতে পারি 11/5 মাইনাস এখানে আমরা লিখতে পারি 2/5 মাইনাস 1/5 প্লাস এখানে আমরা লিখতে পারি 3/2। তাহলে এটা আমাদের হবে 11/5 মাইনাস এটা যদি মাইনাস করি তাহলে পাবো 1/5 প্লাস 3/2। এখানটা পেলাম আমরা শেষ পর্যন্ত। তাহলে এখানে দেখো এটা যদি আমরা মাইনাস করি তাহলে 11 থেকে 1 মাইনাস করলে হবে 10/5 প্লাস 3/2। 10/5 মানে আমরা লিখতে পারি 2 আর এখানে হচ্ছে 3/2। এইটা যদি লসাগু করি তাহলে হবে 2, তাহলে উপর হবে 4 প্লাস 3, তার মানে এটা হচ্ছে 7/2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক। কোশ্চেন নাম্বার 24 দিয়েছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে, যেখানে বলেছে সুদ যদি বার্ষিক চক্রবৃদ্ধি করা হয় তাহলে 25,000 টাকা 2 বছরে 36,000 টাকা হয়ে যায়, তাহলে সুদের হার কত? তো এখানে আমরা প্রথমে যে প্রিন্সিপালটা ছিল তার সাথে যে আমাদের টোটাল 2 বছর পরে অ্যামাউন্ট সেটার রেশিওটা বার করব। তাহলে এখানে আমরা লিখতে পারি 25,000 তার সেইটা কত হয়েছে 2 বছর পরে, সেইটা হচ্ছে আমাদের 36,000। তাহলে 3টে শূন্য যদি কাটি তাহলে এখানে হচ্ছে 25/36। এইটা যখন আমাদের 2 বছর হবে তখন সেইটাকে আমরা করে দেবো বর্গমূল। তাহলে 2 বছর মানে হচ্ছে এখানে পাবো 5, এখানে পাবো 6, তাহলে এইটা পেলাম আমরা 1 বছরে। 1 বছর যখন আমরা বর্গমূল করে যে অনুপাতটা পাবো সেটা পেলাম 1 বছরে, অর্থাৎ 1 বছরে যদি আমাদের আসল 5 ইউনিট হয় তাহলে সেইটা আমাদের সুদে মূলে 6 ইউনিট হয়। তাহলে এখানে সুদ কত হবে? সুদ হবে 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিট যে সুদ সেটা পেয়েছি 5 ইউনিটের উপরে, পার্সেন্টেজ করার জন্য আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে? 100 দিয়ে। তাহলে সুদের হার পেয়ে গেলাম আমরা 20% হয়ে যাবে আমাদের চক্রবৃদ্ধি সুদের হার, যেটা আমাদের অপশন নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন 25 সিম্পল ইন্টারেস্ট। বার্ষিক 10% সরল সুদে 5,000 টাকা বিনিয়োগ করা হয়, কত বছরে সুদের পরিমাণ 1,500 টাকা হবে? তো এখানে আমাদের সরল সুদের যে ফর্মুলা সেইটা জানি I = PTR ডিভাইডেড বাই 100। এইটা কোনটা কি ডিনোট করে সেইটা আর আলাদা করে বলার দরকার নাই আশা করি। তাহলে এখানে আমাদেরকে সময় বার করতে বলেছে, যেটার মানে হবে I × 100 ডিভাইডেড বাই P/R। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো বসিয়ে দাও। সুদ বলেছে আমাদেরকে, বলেছে 1,500 টাকা মাল্টিপ্লাইড বাই 100, আর নিচে হচ্ছে আমাদের টোটাল আসল, সেটা হচ্ছে আমাদের দেওয়া ছিল কত? 5,000, আর এখানে সুদের যা হার সেটা দেওয়া আছে 10%। এইটা এবার কাটাকাটি করো। তাহলে উপরে টোটাল শূন্য আমাদের আছে কটা? 4টে। তাহলে উপরে 4টে শূন্য, নিচের 4টে শূন্য আমরা ক্যান্সেল করলাম, আর 5 দিয়ে যদি 15 কাটি তাহলে পাই 3। তাহলে এখানে আমাদের টাইম পেয়ে গেলাম 3 বছর, যেটা আমাদের অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 26 বলেছে যদি x/y = 4/5 হয় তাহলে আমাদেরকে এখানে একটা বড় রাশি দেওয়া আছে, সেই রাশিটার মান আমাদেরকে বসাতে হবে। তাহলে এখানে আমাদের x/y যেটা দেওয়া আছে 4/5, তো এই যে রাশিটা আমাদেরকে বার করতে বলেছে ভ্যালুটা, সেই ভ্যালুটাতে আমরা সিম্পলি x এর জায়গায় 4 এবং y এর জায়গায় 5 বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলে উত্তরটা আশা করি পেয়ে যাব। তাহলে 5 মাল্টিপ্লাইড বাই x এর ভ্যালু কত? 4 প্লাস 7 মাল্টিপ্লাইড বাই 5 ডিভাইডেড বাই 5 মাল্টিপ্লাইড বাই 4 মাইনাস 7 মাল্টিপ্লাইড বাই 5 প্লাস এখানে x মানে হচ্ছে 4 আর y মানে হচ্ছে 5, তাহলে 6 মাল্টিপ্লাইড বাই 4 প্লাস 4 মাল্টিপ্লাইড বাই 7 আর 7 মাল্টিপ্লাইড বাই 4 মাইনাস 8 মাল্টিপ্লাইড বাই 7। সরি, এখানে হচ্ছে এক্স এর ওয়াই ভ্যালু তো আমাদেরকে 5 দেওয়া আছে, তাহলে এখানে হবে 5 আর এখানে হবে 5। তাহলে এবার ক্যালকুলেশন করো। তাহলে হচ্ছে উপরে হচ্ছে 5 4 হচ্ছে 20 প্লাস 35, আর এখানে হচ্ছে 20 মাইনাস 35, আর ডান পাশে হবে 4 6 হচ্ছে 24 প্লাস 20, আর এখানে হবে 4 7 28 মাইনাস 5 8 40। তাহলে উপরে আমাদের কত হচ্ছে? উপরে হচ্ছে 55, নিচে হচ্ছে -15 প্লাস উপরে আমাদের হচ্ছে 44 আর নিচে হচ্ছে -12। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 11, এইটা যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে পাবে 3, আর 4 দিয়ে কাটলে পাবে 11। তাহলে উপরে আমরা লিখতে পারি -11/3, আর এখানে আমাদের মাইনাস প্লাস মাইনাস 11/3। তাহলে -11/3 11/3 যদি অ্যাড করি তাহলে এটা 2 গুণ হয়ে যাবে, তার মানে এখানে আমরা লিখতে পারি -22/3। এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার 1 এ দেওয়া আছে।
কোশ্চেন 27 দিয়েছে জিওমেট্রি থেকে, যেখানে বলেছে একটা ছবি দেওয়া আছে, সেই যে ছবি সেখানে বলেছে আমাদের একটা ট্রায়াঙ্গেল এপি কিউ মানে বড় ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ, যদি পি এ কিউ 38 মানে এই যে অ্যাঙ্গেলটা সেটা দেওয়া আছে 38, তাহলে পি কিউ ও তার মানে এই যে অ্যাঙ্গেলটা সেটা আমাদেরকে বার করতে হবে। তো এখানে আমাদের যদি একটা বৃত্তস্থ ত্রিভুজ হয়, সেই ত্রিভুজ দ্বারা যদি আমাদের পরিধিতে যদি আমরা একটা কোণ তৈরি করি থিটা, সেই আমাদের যে ত্রিভুজের সেই বাহু, এই বাহুটা দ্বারাই যদি আমাদের পরিধিতে একটা কোণ থিটা তৈরি হয়, যেমন এই বাহুগুলো গিয়ে আমাদের একটা কোণ থিটা তৈরি করেছে, তাহলে সেই বাহুটাই আমাদের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেইটা হচ্ছে এই যে কোণটা উৎপন্ন করলো, পরিধিতে যে কোণটা উৎপন্ন হবে তার দ্বিগুণ। এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, দেখো পি কিউ যে বাহুটা আছে, সেই পি কিউ বাহুটা আমাদের পরিধিতে যে এ কোণটা উৎপন্ন করেছে সেইটার ভ্যালু হচ্ছে 38। এবার এই পি কিউ বাহুটাই আমাদেরকে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে সেইটার ভ্যালু হচ্ছে আমাদেরকে, সেইটার নাম হচ্ছে ও। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি ও কিউ এইটা হবে আমাদের দুই গুণ কার হবে, অ্যাঙ্গেল পরিধিতে যে কোণটা উৎপন্ন হয়েছে অর্থাৎ পি এ কিউবের দ্বিগুণ হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি ও কিউবের যে ভ্যালু সেটা হবে আমাদের 2 গুণিত 38 বা 38। তাহলে এটা আমরা লিখতে পারি কত, এইটা সমান লিখতে পারি 76 ডিগ্রি। এটা পেলাম আমরা 76 ডিগ্রি ও এর ভ্যালু। তাহলে আবার দেখো এই যে আমাদের পি ও কিউ যে ট্রায়াঙ্গেলটা আছে, সেই ট্রায়াঙ্গেলটার এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, যেটা হচ্ছে আমাদের পি ও এবং ও কিউ হচ্ছে আমাদের বলেছে বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে দুটো বাহু সমান, মানে এই কোণটাও যদি আমাদের এক্স হয় তাহলে এই কোণটাও আমাদের হবে এক্স। এবার আমরা ত্রিভুজ পি ও কিউয়ের ক্ষেত্রে লিখতে পারি যে ত্রিভুজের তিনটে কোণের ভ্যালু আমাদের 180 ডিগ্রি হয়, ভ্যালু যে অ্যাডিশন। তাহলে এই দুটি কোণ যদি এক হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ও এর ভ্যালু আমরা কত পেয়েছি 76 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 180। তাহলে এখান থেকে 2x ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা 180 মাইনাস 76, তার মানে এখানে আমরা লিখতে পারি কত 104। তাহলে এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি 104 ডিভাইডেড বাই 2, তার মানে এটা পাবো আমরা 52 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা যেটা আমাদেরকে বার করতে বলেছিল পি কিউ ও, সেটা হবে আমাদের 52 ডিগ্রি মানে 52 ডিগ্রি, যেটা আমাদের অপশন নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 28 বলেছে 3 cos থিটা ইজ ইকুয়াল টু যদি √3 হয় তাহলে কোসেক থিটা ইন্টু ট্যান থিটার ভ্যালুটা বার করতে হবে। তাহলে 3 cos থিটা ইজ ইকুয়াল টু যদি √3 হয় তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, cos থিটা ইজ ইকুয়াল টু √3/3, সেই 3কে আমরা 3 মাল্টিপ্লাই √3 তাহলে √3 যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/√3। তাহলে cos থিটা যদি 1/√3 হয় তাহলে যদি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা হেল্প নিই, তাহলে cos থিটা মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, তার মানে এখানে আমাদের 1 হয়ে যাবে ভূমি আর অতিভুজ হয়ে যাবে √3 আর আমাদের লম্ব হয়ে যাবে √2। এবার দেখো যেটা চেয়েছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সাইন থিটা মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ আমাদের √3 আর লম্ব হচ্ছে আমাদের √2 মাল্টিপ্লাইড বাই ট্যান থিটা মানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে আমাদের হচ্ছে √2 আর ভূমি হচ্ছে আমাদের 1, তাহলে √2 যদি কাটি তাহলে এখানে আমাদের √3 হয়ে যাবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার 2 দেওয়া আছে। 30 জন শ্রমিক 40 দিনে একটি সেতু তৈরি করতে পারে। যদি একই কাজ সম্পন্ন করার জন্য 75 জন কর্মী নিয়োগ করা হয় তাহলে প্রয়োজনীয় দিনের সংখ্যা কত হবে। তো টাইম অ্যান্ড ওয়ার্কে এর থেকে সহজ অঙ্ক আশা করি আর হয় না। তাহলে বলেছে 30 জন শ্রমিক 40 দিনে একটি কাজ শেষ করতে পারে, সেই একই কাজ শেষ করার জন্য আমাদের 75 জন কর্মী নিয়োগ করা হয়েছে, তাহলে দিন সংখ্যা কত হবে। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বার করে দেবো। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, এইটাও আমাদের টোটাল ওয়ার্ক, কিন্তু আমাদের জন সংখ্যা আলাদা। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু পাবো 30 মাল্টিপ্লাইড বাই 40 ডিভাইডেড বাই 75। 15 দিয়ে যদি কাটি তাহলে 30কে কাটলে 2 আর 5, 75 কাটলে 5 আর 5 দিয়ে 40কে কাটলে পাই 8। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাবো 8 গুণিত 2, তার মানে হচ্ছে 16 দিন, যেটা আমাদের অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 30 আমাদেরকে দিয়েছে বীজগণিত থেকে, যেখানে বলেছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 8, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 12, তাহলে a কিউব প্লাস বি কিউবের মান কত হবে। তো আমাদেরকে বার করতে বলেছে a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব বার করতে গেলে আমাদের কী কী ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা প্রথমে দেখব। তাহলে a কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা সেইটা আমরা লিখতে পারি a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে আমাদের কী কী জানা আছে, a প্লাস বি জানা আছে, আর হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানা আছে, শুধুমাত্র আমাদের a b এর যে ভ্যালু সেইটা বার করতে হবে। তাহলে এখানে দেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু 8 যেটা আছে সেইটাকে যদি আমরা উভয় দিকে বর্গ করি
তাহলে এইদিকে আমরা তো পাচ্ছি কি, এদিকে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 8 বর্গ করলে হচ্ছে 64। আর আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু দেওয়া আছে 12। তাহলে এখানে যদি আমরা 12 ভ্যালুটা বসাই প্লাস 2ab ইজ ইকুয়াল টু 64, তাহলে 2ab ইজ ইকুয়াল টু 64 মাইনাস 12, তার মানে এটা পেলাম 52। তাহলে এ বি ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 52/2, তার মানে হচ্ছে 26। তাহলে এ বি এর ভ্যালু পেয়ে গেলাম, আর এ প্লাস বি এর ভ্যালু তো আমরা 8 পেয়েছি, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 8, তার হচ্ছে কিউব, মাইনাস 3 ইন্টু এ বি মানে হচ্ছে 26, আর এ প্লাস বি মানে হচ্ছে আবার হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে 8-এর যদি কিউব করি তাহলে সেইটা হয় 512, আর মাইনাস যদি এটা করি তাহলে সেইটা আমাদের হয় 324 মাল্টিপ্লাইড বাই 26। তাহলে 512 মাইনাস, এখানে যদি আমরা ইউনিট ডিজিটে হেল্প নিই তাহলে সেইটাও করতে পারি। এখানে দেখো 512, এখানে হচ্ছে ইউনিট ডিজিট 2, আর 4 6 হচ্ছে 4 6 24, তাহলে ইউনিট ডিজিট কত আসবে? ইউনিট ডিজিট আসবে আমাদের 4 আসবে। আর 4 এটা যদি মাইনাস করি তাহলে আমাদের ইউনিট ডিজিটটা এটা মাল্টিপ্লাইটা করে নেওয়ার সুবিধা হবে। তাহলে এখানে 24 মাল্টিপ্লাইড বাই 26 যদি করি তাহলে 24কে প্রথমে আমরা মাল্টিপ্লাই করবো 20 দিয়ে, তাহলে 24 2 হচ্ছে 48, 480 মাল্টিপ্লাইড বাই 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 4 6 24, 4 হাত থেকে 2, 6 2 হচ্ছে 12, 2 হচ্ছে 14। তাহলে এখানে পাবো 4, এখানে 8 4 12 2, এখানে 5, আর হচ্ছে 6, তাহলে হচ্ছে 624। তাহলে এটা বেশি হচ্ছে, তারপরে আমাদের নেগেটিভ অ্যান্সার আসবে। নেগেটিভ অ্যান্সার দুটো আছে। এবার এখানে যদি মাল্টিপ্লাই করি মাইনাস করি তাহলে এখানে হবে 2 1 1, অর্থাৎ মাইনাস 112, যেটা আমাদের অপশন নাম্বার 3-তে দেওয়া আছে সেইটা হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। তো আজকের শিফটটা এখানে শেষ। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে। থ্যাংক ইউ।